সন্ধ্যা ৬টা বাজে। নিজের বেডরুমে বসে আছে আরহা। সারাদিনের ব্যস্ততা, মানুষের আনাগোনা আর নানা আয়োজন শেষে অবশেষে একটু নিজের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছে সে। দিনটা বেশ ভালোভাবেই কেটে গেছে। এতিমখানার ছোট ছোট বাচ্চারা এসেছিল, বৃদ্ধাশ্রমের বয়স্ক মানুষগুলো এসেছিলেন, যাদের মুখে আরহা নিজের অজান্তেই মা বাবার ছায়া খুঁজে নিয়েছিল। এসেছিলেন আফতাব হোসেনের ব্যবসায়িক জীবনের পরিচিত বন্ধুদের অনেকেই। সবাই একে একে আরহার মাথায় হাত রেখে দোয়া করেছেন, কেউ তার জন্য, কেউ অনাগত সন্তানের জন্য। সবাই মিলে আজকের দিনটাকে সুন্দর করে তুলেছে। সারাদিন আরহাকে কেউ কোনো কাজ করতে দেয়নি। একটু দাঁড়ালেই কেউ না কেউ ছুটে এসে বসিয়ে দিয়েছে। কিছু করতে গেলে মমতাজ বেগম কিংবা নমি বকেছে। খাবার সামনে এনে দিয়েছে কেউ, পানি এগিয়ে দিয়েছে কেউ। এমনকি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার সময়ও শেহজাদ কিংবা পরিবারের কেউ না কেউ পাশে থেকেছে। তবু পুরোপুরি বিশ্রাম নেওয়ার সুযোগ কোথায়? জন্মদিনটা তো আর হারি। মানুষজন এসেছে তাকে দেখতে, তার সঙ্গে কথা বলতে, তার জন্য দোয়া করতে। তাই সারাদিনেই হাসি মুখে সবার সামনে থাকতে হয়েছে তাকে। কখনো বাচ্চাদের সঙ্গে বসতে হয়েছে, কখনো বৃদ্ধ মানুষগুলোর পাশে, কখনো পরিচিতদের সঙ্গে কথা বলতে হয়েছে, আবার কখনো হাফেজদের তেলাওয়াত শুনে নীরবে বসে থাকতে হয়েছে। আরহা চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে রইল। শরীরটা সত্যি আর চলছে না। মাথার ব্যান্ডেজের জায়গাটাও ভারী লাগছে। চোখের পাতায় ঘুম জমেছে, অথচ মনটা অদ্ভুতভাবে শান্ত। আজকের দিনটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই চাইতে ইচ্ছে করছে না। গতকাল এই সময়টায় কোথায় ছিল সেটা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল ওর, কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলল। আজকের এমন একটা খুশির দিনে এসব ভেবে মন খারাপ কোনো কোনো করার কোনো মানেই হয় না। কী রে, কী করছিস তুই একা একা? নবমীর গলা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো আরহা। দরজার কাছে দাঁড়িয়ে আছে নবমী, এক হাতে খাবারের প্লেট, অন্য হাতে পানির গ্লাস। প্লেট জুড়ে নরম সব খাবার, যেগুলো আরহার জন্য আলাদা করে বানানো হয়েছে। সারাদিনের আয়োজনে কত রকমের খাবার রান্না হয়েছে। চারপাশে ছড়িয়ে থাকা সেই সব খাবারের গন্ধে আরহার বারবার গা গুলিয়ে উঠছিল। তাই নবমী নিজের হাতে ওর জন্য নরম হালকা খাবার তৈরি করে নিয়ে এসেছে। এই নেই, এগুলো এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে তো। সারাদিন তো কিছুই ঠিকমতো খাসনি। আরহা প্লেটার দিকে তাকে মৃদু হাসলো। খাবো আপু, সত্যিই ক্ষুধা লাগছে অনেক, কিন্তু তার আগে ফ্রেশ হতে চাই। সারাদিন এই ভারী গাউনটা পরে আছি, ঘেমে একাকার হয়ে গেছি, আর মাথাটাও কেমন ভার ভার লাগছে। আরহার কথা শুনে থমকে দাঁড়ালো নমি। সত্যিই তো, সকাল থেকে এই ভারী গাউনটা পরে আছে মেয়েটা। সারাদিন মানুষের সামনে বসে থাকা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, সব মিলে শরীরে ঘেমে নিয়ে একাকার। তার উপর মাথায় ব্যান্ডেজ, শরীর এখনও দুর্বল। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সবটা ভেবে খাবারের প্লেটটা বেডসাইড টেবিলের উপর রাখলো নমি। তারপর ওর মাথার দিকে তাকিয়ে বলল, সে তো বুঝলাম, কিন্তু তোর মাথায় তো ব্যান্ডেজ, একা কি করে সব করবি? চল, আমি সাহায্য করছি তোকে। আরহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নমি এগিয়ে আসতে ওর শরীরে ভর দিয়ে উঠে দাঁড়ালো আরহা। শরীরটা এখনও দুর্বল, তাই সকলের সাহায্য নিয়ে খুব সাবধানে চলতে ইচ্ছে হচ্ছে ওকে। দুজন ধীরে ধীরে ওয়াশরুমে ঢুকে গেল। আরহার মাথায় ব্যান্ডেজে যেন একটু পানি না লাগে সেদিকে বিশেষভাবে খেয়াল রেখে ওকে ফ্রেশ হতে সাহায্য করলো নমি। আরহা চোখ বন্ধ করে বসে রইল। ঠান্ডা পানির ছোঁয়ায় সারাদিনের ঘাম আর ক্লান্তিটা যেন ধীরে ধীরে কমে আসছে ওর। আরাম লাগছে? নমি জিজ্ঞেস করতে চোখ বন্ধ রেখে আরহা বলল, হুম, অনেক। আচ্ছা, বেশিক্ষণ পানিতে থাকা যাবে না, ঠান্ডা লেগে যাবে। আরহা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় জানালো। প্রায় অনেকটা সময় কেটে যাওয়ার পর অবশেষে পুরোপুরি গোসল শেষ হলো আরহার। নমি ওর পরনের ড্রেসটা পাল্টে দিয়ে শরীরে তোয়ালে পেঁচিয়ে দিতে হঠাৎ বাইরে থেকে ভেসে এলো নিধির কান্নার শব্দ। নিধি এত জোরে জোরে কেঁদে উঠল যে নমি আর স্থির থাকতে পারল না। অসহায় চোখে আরহার দিকে তাকালো ও। তা দেখে মুচকি হাসলো আরহা। সমস্যা নেই আপু, তুমি যাও, আর আম্মু নয়তো মামিকে পাঠিয়ে দিও। আচ্ছা, আমি এখনই কাউকে পাঠাচ্ছি, তুই কিন্তু একদম নড়বি না। হ্যাঁ বাবা, যাও, আমি এখানেই আছি, একটু নড়ব না। সিরিয়াসলি বলছি আরহা, পড়ে গিয়ে আবার মাথা ফাটিয়ে বসিস না যেন। মাথায় ব্যান্ডেজ নিয়ে আবার হাসপাতালে গেলে কিন্তু শেহজাদ এবার মেরে ফেলবে। শেহজাদের নাম শুনতেই আরহার ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে উঠল। আমাকে কখনো মারবে না? তোকে মারবে কি করে? তুই তো তার জান বাচ্চা, ফিরের কাশ। তোকে তো মাথায় তুলে রাখবে। যত দোষ তখন ওই নমি ঘোষের হবে। সেটা ঠিক। আরহার নিজের অজান্তেই একটু হেসে ফেলল। তা দেখে নমিও হেসে ফেলল। তারপর ওকে বসিয়ে রেখে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে গেল।
মুহূর্তের মধ্যে বাইরে থেকে তার ব্যস্ত পায়ের শব্দ মিলিয়ে গেল। নমি চলে যেতে আরহা চোখ বন্ধ করে হালকা হাসল। মা তো, নিজের সন্তান কাঁদলে পৃথিবী যতই কাঁদে থাকুক, একজন মায়ের কাছে সেই কান্নার চেয়ে জরুরি আর কিছু থাকে না। কেমন অদ্ভুত, কয়েক মুহূর্ত আগেও নবমী তার ব্যান্ডেজ নিয়ে চিন্তায় ব্যস্ত ছিল, আর এখন নিজের মেয়ের একটু কান্না শুনে সব ফেলে ছুটে গেল। ভাবতে আরহার বুকের ভেতরটা কেমন নরম হয়ে এলো। ধীরে ধীরে নিজের হাতটা আবার পেটের ওপর রাখলো সে। এখনও খুব ছোট্ট তার সন্তান, এতটাই ছোট যে বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। তবুও এই ছোট্ট প্রাণটার জন্যই আজ কত দোয়া করেছে, কতগুলো নিষ্পাপ শিশু নিজের হাতে উপহার নিয়ে এসেছে। আর তার নিজের মানুষগুলোর কথা আর নাই বা বলল সে। মানুষগুলো পারে না শুধু ওকে মাথায় তুলে রাখতে। আরহা খুব আস্তে নিজের পেটটা ছুঁয়ে দিয়ে মুচকে হেসে মৃদুস্বরে বলল, তুই আয় আমার কাছে, তোর জন্য কিন্তু একজন মাম্মাম অপেক্ষা করছে লিটল ক্যাপ্টেন। নমি আপু যেমন নীতির জন্য সারাক্ষণ মেতে থাকে, আমি আর তোর বাবাও তোকে নিয়েও তেমনই মেতে থাকবো। কিন্তু তুই সময় মতো আসিস, মামামকে একটু টেনশন দিবি না, আমি অপেক্ষা করছি তোর জন্য। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। আরহা মাথা তুলে তাকানোর আগেই ওয়াশরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলো শেহজাদ, হাতে একটা তোয়ালে। মুখে সে চেনা গম্ভীর ভাবটা থাকলেও চোখ দুটো একেবারে খুঁজে নিল আরহাকে। ওয়াশরুমের মেঝেতে বসে থাকা মেয়েটাকে দেখেই ভ্রু কুঁচকে গেল তার। কতক্ষণ ধরে বসে আছি সেখানে? আরহা কিছু বলার আগে শাহজাদ এগিয়ে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বেশিক্ষণ নয়, খুব গরম লাগছিল তাই ফ্রেশ হচ্ছিলাম। হাতটা ধর আমার, ওঠ, ঘরে যেতে হবে। আমি নিচে উঠতে পারবো, তুমি যাও। এখানে কি করছো? মা আসছে এখনই। আরও বেশি কথা কিন্তু পছন্দ নয় আমার, ওঠ। কথাটা এমনভাবে বলল যে আরহা আর তর্ক করল না। শেহজাদ দুহাত বাড়িয়ে ওকে সাবধানে কোলে তুলে নিল। এরপর ওয়াশরুমের মেঝেটা ভালো করে খেয়াল করে সাবধানে পা ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বিছানায় বসিয়ে দিল আরহাকে। ওর এমন করে আশা দেখে আরহা মুখ বাঁকিয়ে কিছু বলতে যাচ্ছিল, তার আগে শেহজাদ তোয়ালেটা নিয়ে খুব যত্ন করে ওর ভেজা শরীরে যতটুকু পানি ছিল সেসব খুব যত্ন নিয়ে মুছিয়ে দিতে শুরু করলো। মাথার ব্যান্ডেজের কাছে যেতে গিয়ে আরও সাবধান হয়ে গেল সে। আঙুলের স্পর্শটুকু যেন হিসেব করে রাখছে। আরহা চুপ করে তাকিয়ে রইল। এই মানুষটার একটা অদ্ভুত ব্যাপার আছে, চাইলে তার সাথে যখন তখন ঝগড়া করা যায় না। শেহজাদ মাথা থেকে টাওয়েলটা খুলে চুলগুলো খুব সুন্দর করে মুছে দিল। গোড়ায় যেন পানি লেগে না থাকে বা ঠান্ডা না বসে যায় সেদিকেও বেশ খেয়াল মানুষটার। সব কিছু কমপ্লিট হলে আলমারির সামনে গিয়ে বলল, কি পরবি? আলমারিতে যা আছে তাই পরবো। সেটা আমি জিজ্ঞেস করিনি। কোন ড্রেস পরতে চাস? থ্রি পিস নাকি শাড়ি নাকি ঢিলে ঢিলে লং টি শার্ট? আরহা একটু ভেবে বলল, শাড়ি পরবো। শেহজাদের হাত থেমে গেল, চোখ তুলে তাকালো সে। শাড়ি? আজ সারাদিন গাউন পরে থেকে এখন আবার শাড়ি পরবি? হালকা কিছু পরলে হতো না? তাহলে আরাম লাগতো শরীরটায়। হুম, শাড়ি পরতে ইচ্ছে করছে ভীষণ। শেহজাদ কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। ঠিক আছে। কিছুক্ষণ পর শেহজাদ হাতে একটা শাড়ি নিয়ে ফিরে এলো। এরপর বাকি সব কিছু এনে ওর সামনে দিয়ে বলল, উঠে দাঁড়া, এসব পর তারপর বাকিটা দেখছি। শেহজাদের কথায় আর ভ্রু কুঁচকে তাকালো। মানুষটা হাতে শাড়ি নিয়ে এমন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যেন তার হাতে শাড়ি থাকা কিংবা এখন সেটা পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দুটি কোনোটাই অস্বাভাবিক কিছু নয়। আরহা একবার শাড়িটার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে চোখ তুলল শেহজাদের মুখের দিকে। এটা নিয়ে কি করছো তুমি? শেহজাদ একেবারেই স্বাভাবিক গলায় বলল, কি আবার করব? তোকে শাড়ি পরাবো। আরহার চোখ কপালে উঠল। মানে? মানে আবার কি? শাড়ি পরাবো? সোজা কথা কি বুঝতে পারছিস না নাকি? তুমি? হ্যাঁ আমি। আরহার মুখের অবিশ্বাসটা এবার আরও স্পষ্ট হলো। তুমি শাড়ি পরাতে পারো? শেহজাদ এবার বেশ ভাব নিয়ে ভ্রুটা সামান্য তুলল। ঠোঁটের কোণে ফুটে উঠল আত্মবিশ্বাসী হাসি। ভুলে গেছিস আমি শাড়ি পরা শিখেছিলাম? আরহা সঙ্গে সঙ্গে কিছু বলল না। কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল মানুষটার দিকে। তারপর হঠাৎ করে পুরনো একটা কথা মনে পড়তেই চোখ দুটো বড় হয়ে গেল। আসলে তো শেহজাদ শাড়ি পরানো শিখেছিল। স্মৃতিটা যেন দুজনের মাঝখানে হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল। গায়ে হলুদের সেই রাত, শেহজাদের অদ্ভুত এক আবদার, আর শেষ পর্যন্ত সুযোগ না পাওয়া, সব কিছু মনে পড়তেই আর হাত ঠোঁটেও হাসি ফুটে উঠল। শেহজাদ শাড়িটা হাতে নিয়ে ধীরে ধীরে ওর সামনে এগিয়ে এলো। চোখে সেই চেনা দুষ্ট ছেলে। গায়ে হলুদের রাতে তোকে শাড়ি পরাতে চেয়েছিলাম, মনে আছে? আরহা এবার হেসে ফেলল। মনে আছে, কিন্তু তখন তো সুযোগ পাইনি। শেহজাদ শাড়িটা মেলে ধরতে ধরতে শান্ত গলায় বলল, হ্যাঁ তখন পাইনি, তাই আজ পুরনো ইচ্ছাটা পূরণ করে নিচ্ছি।
এবার ওঠ। শেহজাদ ধীরে ধীরে আরহাকে দাঁড় করিয়ে দিল। তারপর শাড়ির সঙ্গে পরার বাকি জিনিসগুলো একে একে বেশ যত্ন করে পরিয়ে দিতে লাগলো। আরহা পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়ে রইল, শুধু মাঝে মাঝে আর চোখে শেহজাদের দিকে তাকে মৃদু হাসছে। শেহজাদ এবার আঁচলটা সুন্দর করে গুছিয়ে কাঁধের ওপর তুলে দিল। তারপর কোমরের কাছে কুচিগুলো ঠিকঠাক করে গুছতে গিয়ে হঠাৎ কী হলো কে জানে, এতক্ষণ যত্ন করে গোছানো কুচিগুলো ছেড়ে দিয়ে আলতো করে আরহার কোমরের ফাঁকা অংশে হাত ছুঁয়ে দিল। আরহা এতক্ষণ নির্বিকার থাকলেও আচমকা এমন স্পর্শে কেঁপে উঠল। সেটা দেখে শেহজাদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল, যেন মেয়েটার অস্বস্তিটা দেখে তার দুষ্টুমি আরও বেড়ে গেল। সে এবার ওকে আর একটু অস্বস্তিতে ফেলতে আঙুলগুলো শাড়ির উপর দিয়ে ধীরে ধীরে হাঁটিয়ে কোমরের কাছে এনে থামাতেই আরহা আর নিজেকে সামলাতে পারল না। সঙ্গে সঙ্গে শেহজাদের হাতটা শক্ত করে চেপে ধরল। তা দেখে হেসে ফেলল শেহজাদ। মুচকে হেসে ভ্রু নাচিয়ে বলল, কী রে, শাড়ি পরাতে দিবি না নাকি? এভাবে হাত ধরলি যে? আরহা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, কিছু বলল না। আরহার নীরবতা দেখে শেহজাদ আরও দুষ্টু হেসে এমন ভাব করলো যেন সে কিছুই করেনি। আবার মন দিয়ে শাড়ি ঠিক করতে শুরু করলো। তবে মানুষটার হাতের কারসাজি দেখে আরহার মনে হচ্ছিল শাড়ি পরানোর চেয়ে তাকে বিরক্ত করাটাই যেন শেহজাদের আসল উদ্দেশ্য। একটু পরপর এখানে সেখানে আলতো করে ছুঁয়ে দিচ্ছে সে, আর আরহা প্রতিবারই কেমন করে কেঁপে উঠছে। সবটা গোছানো হয়ে গেলে এবার শাড়ি কুচিটা গুছতে গিয়ে শেহজাদ একটু বেশি চেপে ধরতে আরহা সঙ্গে সঙ্গে চোখ শুরু করে তাকালো। অস্বস্তিতে সামান্য নড়ে চড়ে উঠতেই শেহজাদ বিরক্ত হওয়ার ভান করে বলল, কী শুরু করলি তুই? এমন নড়ছিস কেন? নড়ব না তো কী করবো? আবার সুরসুরি লাগছে। এভাবে কেউ শাড়ি পরায় নাকি? তুমি কি শাড়ি পরাচ্ছ নাকি সুযোগ নিচ্ছ? শেহজাদ একটুও বিচলিত হলো না, বরং নির্বিকার ভঙ্গিতে শাড়ির কুচি ভিতরে গুজে দিয়ে বাহিরটা ঠিক করতে করতে বলল, সুরসুরি লাগলে আমার কি? কি করব আমি? আমি কি ইচ্ছে করে ছুঁয়ে দিচ্ছি নাকি? শাড়ি পরাতে গেলে আমার একটু আধটু তো হবেই। এখানে আমার তো কিছু করার নেই। শেহজাদের এমন কথায় বিস্ফোরিত নয়নে তাকালো আরহা। কি অশুভ লোক রে বাবা, ইচ্ছে করে ছুঁয়ে দিতে বলেছে, কিছু করার নেই। ওর মুখের দিকে তাকিয়ে হয়তো শেহজাদ বুঝতে পারলো আরহা কী ভাবছে, তাই চুপচাপ উঠে দাঁড়িয়ে মুখটার ইনোসেন্ট ভাব ফুটিয়ে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? সত্যি বলছি, আমার কিছু করার নেই। কিছু করার নেই? না। অথচ আমি দেখতে পাচ্ছি তুমি দিব্যি করছো। শুধু তাই নয়, ইচ্ছে করে আমাকে অস্বস্তিতে ফেলছো তুমি। শেহজাদ এবার মুখ তুলে তাকালো। কয়েক সেকেন্ড আরহার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ওর পিছনে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে নিচু স্বরে বলল, কী করছি আমি? একটু তো মাত্র ছুঁয়ে দিলাম। বউ তো তুই আমার, এতটুকুতে এমন করছিস কেন? আর তোকে না ছুলে কাকে ছুবো বলতো? আরহার শরীর যেন মুহূর্তেই কেঁপে উঠল। ও কিছু বলতে নিল, কিন্তু শেহজাদ তার আগে আরহাকে আরও কাছে টেনে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলে বলল, এত কাঁপিস না পেঙ্গুইন, নিজেকে সামলানো দায় হয়ে যাবে আমার। তোর এমন উষ্ণ শরীরে কাঁপুনি দেখে একবার যদি আমি সত্যি উন্মাদ হয়ে যাই, তখন কি করবি? সামলাতে পারবি আমাকে? আরহার মুখ মুহূর্তে লজ্জা লাল হয়ে উঠল। শেহজাদের মাদকতাময় চাহনি আর কোমল স্বরে বলা কথাগুলো শুনে সে চোখ নামিয়ে ফেলল। তারপর নিজেকে সামলে বলল, এমনিতেই কবে সামলাচ্ছ নিজেকে, আর কবে ছেড়ে দিয়েছো তুমি? এক রাতেই তো মা বানিয়ে দিয়েছ। অসভ্য কোথাকার। আবার এখন সভ্য সাজছ। নতুন করে উন্মাদ হবে? কথাটা বলে আরহা নিজেই লজ্জায় চোখ নামিয়ে ফেলল। শেহজাদের ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সেটা থেকে আরও বেশি অস্বস্তিতে পড়ল আরহা। আবার হাসছো কেন? কিছু না, প্লিজ ছাড়ো, বাকিটা আমি নিজে গুছিয়ে নিচ্ছি। একটু থেমে আরও নিচু গলায় বলল, তোমার স্পর্শে অন্যরকম অনুভূতি হচ্ছে আমার। শেহজাদের হাত থেমে গেল। লজ্জায় নুয়ে থাকা চোখগুলো দেখে তার নিজের মুখের দুষ্টুমিটাও খানিকটা নরম হয়ে এলো। তবুও হাত ছড়ালো না। ছাড়বো না, শাড়ি পরাবো বলেছি মানে পরাবোই। তোর কথা মানতে আমি বাধ্য নই। পুরোটা পরানো শেষ হলে তবে ছাড়বো। শেহজাদ, একদম চেঁচাবি না, ভালোভাবে বলছি, চুপচাপ দাঁড়া, উস্কে দিস না আমাকে। কথাটা বলে আবার ও সামনে এসে দাঁড়ালো। এরপর একটু থেমে আরহার কোমরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এমনিতে তো ওই কোমরের ওই অসভ্য তিলটা জ্বালিয়ে মারছে, তার ওপর তা তোর এমন কাঁপাকাঁপি। ভেতর থেকে উস্কে দিচ্ছে আমাকে। একটু শান্ত হয়ে দাঁড়া, পুরুষ মানুষ তো আমি। তোর এমন লজ্জায় কাঁপা মুখ আর এই সাজ দেখলে নিজের নিয়ন্ত্রণ হারাতে কিন্তু সময় লাগবে না। আরহার চোখ আরও বড় হয়ে গেল। অসভ্যের জাহাজ একটা। আল্লাহ, এই অসভ্যের বিচার করিও। ওর এমন অসহায় মুখ দেখে শেহজাদ এবার হেসে ফেলল।
সে অসভ্যের জাহাজ না সাগর, সেসব পরে দেখিস, এখন চুপচাপ দাঁড়া। কথাটা বলে আবার মন দিয়ে আরহা শাড়িটা ঠিক করতে শুরু করলো সে। আরহা এবার যথাসাধ্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। প্রায় কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর সম্পূর্ণ শাড়ি পরানো হলে শেহজাদ ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তারপর আরহাকে এক পা পেছনে সরে আরহার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা ভালো করে পর্যবেক্ষণ করলো। অফ হোয়াইট কালারের শাড়িতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। ভেজা চুলের কয়েকটা গোছা গাল ছুঁয়ে আছে, কাঁপতে থাকা ঠোঁট দুটো বারবার অস্বস্তিতে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। শাড়ির আঁচলের নিচের কোমরের সামান্য অংশটুকু দৃশ্যমান, আর সেই পরিচিত ছোট্ট তিলটা। হুট করে শেহজাদের দৃষ্টি সেখানে আটকে গেল। কি সর্বনাশ! একটা তিল যে মানুষকে এইভাবে বেসামাল করে দিতে পারে, সেটা নিজেকে না দেখলে হয়তো বুঝতে পারতো না শেহজাদ। মুহূর্তের মধ্যে ওর চোখের দুষ্টুমিটা বদলে গেল অন্য কিছুর মধ্যে। দৃষ্টিটা ভারী হয়ে এলো। মাদকতা মায়ের সেই চাউনিতে যেন আরহাকে নতুন করে দেখছে সে, যেন এতদিনের চেনা স্ত্রীকেও এই মুহূর্তে অচেনা সুন্দর লাগছে। চোখ সরাতে চাইল না শেহজাদ, পারল না। তিলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব হলো। খুব সামান্য একটা চিহ্ন, অথচ কেন যেন মনে হচ্ছে সেটাই তাকে বারবার আরহার দিকে টেনে নিচ্ছে। শেহজাদ ধীরে ধীরে শ্বাস নিল, জিভ দিয়ে শুকিয়ে আসা ঠোঁট ভিজিয়ে নিল, কিন্তু কোনো কাজ হলো না, বরং নিঃশ্বাসটা আরও ভারী হয়ে বেরিয়ে এলো। তার চোখে সেই চাহনি এবার আরহা চোখে ধরা পড়ল। আরহা শেহজাদের অস্বাভাবিক নীরবতা টের পেয়ে ধীরে ধীরে চোখ তুলল। এরপর ও চোখের চাহনির দিকে লজ্জায় আঁচলটা একটু টেনে কোমরের ওপর দিয়ে ঢেকে দিতে যেতেই শেহজাদ হঠাৎ ও হাত বাড়িয়ে সেই হাতটা থামিয়ে দিল। চোখ তখনও আরহার কোমরে, চোখে এক অদ্ভুত মাদকতা। ঠোঁটের কোণে ধীর অসহায় একটা হাসি ফুটিয়ে বলল, ঢেকে ফেলছিস কেন? আরহার লজ্জায় চোখ নামিয়ে ফেলল। তুমি এভাবে তাকিয়ে আছো যে? শেহজাদ আর উত্তর দিল না, শুধু ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তারপর আরেক পা আরহা পেছাতে লাগলো, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শেহজাদ একবারে সামনে এসে থামলো, এত কাছে যে ওর নিঃশ্বাসের উষ্ণতা আরহার মুখে এসে লাগছে। ওর চোখ আবারও থেমে গেল সেই তিলটার কাছে, কয়েক সেকেন্ড মাত্র। তারপর খুব ধীরে চোখ তুলে আরহার চোখে তাকালো। সেই দৃষ্টিতে এমন এক গভীর আকর্ষণ যে আরহার বুকের ভেতরটাও কেঁপে উঠল। শেহজাদ হাত বাড়িয়ে আবারও ওর কোমর জড়িয়ে নিল। আরহা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল কেবল। শেহজাদ ধীরে ধীরে ঝুঁকে ওর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুই আমাকে একদম শান্তিতে থাকতে দিবি না, তাই না? বারণ করতে করতে উস্কে দিয়েছিস আমাকে, এবার শাস্তি ভোগ করতে তৈরি হ। কথাটা বলে শেহজাদ ওর দুই গাল নিজের হাতের মুঠোয় নিয়ে তাকিয়ে রইল, চোখে সেই চেনা দুষ্টুমি। আরহা লজ্জায় চোখ নামিয়ে ফেলতেই শেহজাদ ওর চোখের পাতায় চুমু দিল। এরপর গালে, কপালে আর সবশেষে ঠোঁট ছুঁয়ে দিল। আজ তোকে এত সুন্দর লাগছে যে আমার সব ভদ্রতা উধাও হয়ে যাচ্ছে। আরহা মৃদু হেসে বলল, তোমার ভদ্রতা আবার কবে ছিল? শেহজাদ উত্তর না দিয়ে ওর মুখটা তুলে নিল। চোখে চোখ পড়তেই দুজনে থেমে গেল। কথার প্রয়োজন হলো না। তারপর সবে এসে আরহার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, সরি আরু, তোকে এই ভর সন্ধ্যাবেলায় আবারও ফ্রেশ হতে হবে। আরহা চোখ তুলল না, বরং লজ্জায় আরও একটু কাছে সরে এসে শেহজাদের শার্টটা মুঠোয় চেপে ধরল। সেই নীরব সম্মতিটুকুই যেন শেহজাদের জন্য যথেষ্ট ছিল। সে আরহাকে আরও কাছে টেনে নিল। দুজনের মাঝখানে সামান্য দূরত্বটুকুও ধীরে ধীরে মুছে গেল। মিশে গেল নিঃশ্বাস, একসঙ্গে ওঠানামা করতে লাগলো দুজনের বুকের অস্থিরতা। সন্ধ্যার নরম আলোয় এতক্ষণকার দুষ্টুমি কখন যে নিঃশব্দ একান্ততায় বদলে গেল কেউই টের পেল না। কথাটা একসময় থেমে গেল, রয়ে গেল শুধু চুপচাপ কাছাকাছি থাকার অনুভূতিটুকু। সন্ধ্যার ধীরে ধীরে গভীর হলো, আর তাদের একান্ত সময়টাও। দীর্ঘদিনের চেনা দাম্পত্য টান, একে অপরের কাছে থাকার আকুলতা আর ভালোবাসার উষ্ণতায় দুজনে ধীরে ধীরে হারিয়ে গেল নিজেদের ছোট্ট পৃথিবীতে। বাইরে তখন সন্ধ্যার আলো ফুরিয়ে রাত নামছে, অথচ তাদের কাছে সময়টা যেন সেখানে থেমে রইল। রাত 8টা বাজে। তেজগাঁওয়ের দ্য রেইনি রুফ রেস্টুরেন্টে এক কোণার টেবিলে একা বসে আছেন আফতাব হোসেন। চারপাশে নরম আলো, মৃদু কথাবার্তা, আর রেস্টুরেন্টের বাস্তবতার মাঝেও তার টেবিলটা যেন বেশ নিরিবিলি। আজ বাড়িতে অনুষ্ঠান, এমন একটা দিনে বাইরে থাকার কথা ছিল না তার, কিন্তু ব্যবসায়িক কিছু জরুরি কাজ মানুষকে নিজের ইচ্ছে মতো চলতে দেয় না। জরুরি কিছু ফাইল তাদের কাছে হস্তান্তর করার কথা ছিল। কাজটা আজই শেষ করা প্রয়োজন, তাই বাড়ির অনুষ্ঠান ফেলে বেরিয়ে আসতে হয়েছে তাকে। সামনের টেবিলে রাখা ধোয়া ওঠা কফির কাপটা অনেকক্ষণ ধরে ছোঁয়া হয়নি। আফতাব হোসেন মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছেন, আবার চোখ তুলে রেস্টুরেন্টের প্রবেশপথের দিকে তাকাচ্ছেন। কারো অপেক্ষায় আছেন তিনি, যার আসার কথা ছিল সে এখনও আসেনি।
আজকের দিনটা এমনিতেই ব্যস্ততা কেটেছে, তার উপর এই কাজটাও যেন শেষ হতেই চাইছে না। এমন সময় রেস্টুরেন্টের প্রবেশপথ দিয়ে মধ্যবয়সী এক ভদ্রলোককে ভেতরে ঢুকতে দেখা গেল। পরনে গাঢ় রঙের ফলমার শার্ট, হাতে চামড়ার ফাইল। চারপাশে একবার চোখ বুলিয়ে তার দৃষ্টি থেমে গেল আফতাব হোসেনের ওপর। লোকটি এগিয়ে আসতে আফতাব হোসেনও চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আরে মিস্টার চৌধুরী, আসুন আসুন। দুজনের মধ্যে কুশল বিনিময় হলো। বয়সে দুজন প্রায় সমবয়সী হলেও পরিচয়ের সূত্রে আফতাব হোসেনের সঙ্গে রাশেদ চৌধুরীর সম্পর্কটা বেশ পুরনো। ব্যবসায়িক প্রয়োজনে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। রাশেদ আহমেদ চেয়ার টেনে বসতেই আফতাব হোসেন বললেন, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, একদম না। তবে বেশ দেরি হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল। আপনাকে অপেক্ষা করতে হয়েছে আমার জন্য, তার জন্য সরি। সমস্যা নেই, চলুন কাজের কথাটা আগে সেরে ফেলি। কথা আর বাড়ালেন না আফতাব হোসেন। টেবিলের পাশে রাখা ফাইলটা নিজের দিকে টেনে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র একে একে বের করলেন তিনি। এরপর শুরু হলো ব্যবসায়িক আলোচনা। হিসাব নিকাশ, চুক্তির কয়েকটা বিষয়, কিছু গুরুত্বপূর্ণ শর্ত। সব কিছু নিয়ে বেশ কিছুক্ষণ কথা চলো দুজনের মধ্যে। রাশেদ চৌধুরী মনোযোগ দিয়ে প্রতিটি বিষয় শুনলেন। মাঝে মধ্যে দু একটা প্রশ্ন করলেন। আফতাব হোসেন সেগুলোর উত্তর দিলেন ঠান্ডা মাথায়। শেষ পর্যন্ত ফাইলের শেষ কাগজটাতেও স্বাক্ষর করে গেল। আফতাব হোসেন স্বস্তির নিঃশ্বাস ফেলে ফাইলটা বন্ধ করে তার দিকে এগিয়ে দিলেন। আল্লাহর কাছে শুক্রিয়া, অবশেষে কাজটা শেষ হলো। এই নিন, এখানে প্রয়োজনীয় সব কাগজপত্র আছে। রাশেদ আহমেদ ফাইলটা হাতে নিলেন, কিন্তু উঠালেন না। ওয়েটারকে ডেকে দুটো কফি দিতে বললেন। তা দেখে ভ্রু কুঁচকে ফেলেন আফতাব হোসেন। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আমাদের কাজ তো শেষ। আর আমার জানা মতে আপনি অনেক ব্যস্ত মানুষ, সহজে কারোর সঙ্গে কাজ ছাড়া 2 মিনিটও বসেন না। তাহলে এখন কফি অর্ডার দিলেন যে, কিছু বলবেন? রাশেদ চৌধুরী মৃদু হাসলেন আফতাব হোসেনের কথায়। এরপর গলার স্বরটা একটু নিচু করে বললেন, হ্যাঁ, সে তো ছিল কিছু কথা। এর আগেও বোধহয় আপনাকে বলেছিলাম এই বিষয়ে, কিন্তু আপনি বলেছেন ভেবে দেখবেন। তাই মনে হলো এখন জানাটা দরকার যে আপনার ভাবনা কতটুকু এগোলো। রাশেদ চৌধুরী কথাটা শুনে আফতাব হোসেনের যেন তো হঠাৎ থেমে গেলেন। এর মধ্যে ওয়েটার এসে কফি দিয়ে গেলেন টেবিলে। তাকে ধন্যবাদ জানিয়ে আফতাব হোসেন কিছু একটা ভাবতে বসলেন। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা স্বাভাবিক ভঙ্গিতে ব্যবসার হিসাব নিকাশ নিয়ে কথা বলছিলেন, তিনি এবার একেবারে নিশ্চুপ। চোখের সামনে রাখা কফির কাপটার দিকে তাকিয়ে রইলেন আফতাব হোসেন। রাশেদ চৌধুরী চুপ করে রইলেন। তিনি জানেন প্রস্তাবটা সহজ নয়, বিশেষ করে আফতাব হোসেনের মেয়ে জীবনে যা ঘটে গেছে তারপর এমন কথা শুনে একজন বাবার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন আফতাব হোসেন কথা বললেন না, তখন কথা বলে উঠলেন রাশেদ চৌধুরী। মিস্টার মির্জা, ঠিক আছেন? কোনো সমস্যা হয়েছে? আফতাব হোসেন ধীরে ধীরে চোখ তুললেন। মুখে হালকা একটা হাসি ফুটল, তবে সেই হাসির ভেতরে চাপা চিন্তার চাপ স্পষ্ট। না না, কোনো সমস্যা হয়নি মিস্টার চৌধুরী। আসলে আপনার প্রস্তাবটাই এমন যে হুট করে উত্তর দেওয়ার মতো না। রাশেদ চৌধুরী চুপ করে শুনলেন। আফতাব হোসেন এবার ধীরে ধীরে বললেন, আপনি আমার মেয়েকে চেয়েছেন, এটা আমার জন্য অবশ্যই সম্মানের কথা। আপনার সঙ্গে আমার সম্পর্ক আজকের না, ব্যবসার বাইরেও আপনাকে আমি বহুদিন ধরে চিনি, আপনার পরিবারকেও চিনি। কথাটা বলতে বলতে তার কণ্ঠটা একটু ভারী হয়ে এলো। আপনি আমার যে মেয়েকে আপনার ছেলের জন্য চাইছেন, তার যে একটা ভয়ঙ্কর অতীত আছে, সেগুলোকে নিয়ে কীভাবে কী সব কিছু আমি জানি মিস্টার মির্জা। আফতাব হোসেনের কথা শেষ করার আগেই কথাটা বললেন রাশেদ চৌধুরী। আফতাব হোসেন যেন একটু চমকে গেলেন। জানেন? হ্যাঁ। রাশেদ চৌধুরী এবার ফাইলটা পাশে সরিয়ে পুরোপুরি আফতাব হোসেনের দিকে ফিরলেন। দেখুন, আমি আমার ছেলেকে সবটা বলেছি, কিছুই লুকাইনি ওর থেকে। ওকে আপনার মেয়ের ছবি দেখিয়েছি, শুধু ছবি না, একদিন সরাসরিও দেখিয়েছি। ও জানে আপনার মেয়ের জীবনে কী হয়েছে, কিভাবে হয়েছে সবটা। আফতাব হোসেন চোখে এবার বিস্ময়ের সঙ্গে মিশে গেল এক ধরনের দ্বিধা। সব জানার পরও? হ্যাঁ মিস্টার মির্জা, সব জানার পরও। রাশেদ চৌধুরী গলায় এবার দৃঢ়তা। আমার ছেলের কোনো আপত্তি নেই। দেখুন, আমার ছেলে বলে বলছি না, কিন্তু সিজান এমন একটা ছেলে যে মানুষের কথা নাচে না। কোনো কিছু ঘটলে আগে সেটা বিচার যাচাই করে নিজে থেকে বোঝার চেষ্টা করে, তারপর সিদ্ধান্ত নেয়, তার আগে নয়। আর আপনার মেয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই করেছে। যেহেতু একটা প্রস্তাব নিয়ে এসেছি, তাই কিছুটা লুকাতে চাই না। আমি সিজানকে আপনার মেয়ের ব্যাপারে যা যা শুনেছি সব বলার পর ও নিজে থেকে এই বিষয়টা যাচাই করেছে। আর যাচাই করে দেখেছে আপনার মেয়ের কোনো দোষই ছিল না, দোষ ছিল ওই কুলাঙ্গারটার। আর আমি মনে করি একটা মানুষের অতীত নিয়ে কখনোই তার পুরো জীবনটাকে বিচার করা উচিত নয়। মানুষ ভুল মানুষের শিকার হতে পারে,
পরিস্থিতির শিকার হতে পারে। তাই বলে সেই অতীতের দায়টা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে, এমনটা আমি মনে করি না। আফতাব হোসেন কিছু বললেন না। রাশেদ চৌধুরী কফিতে চুমুক দিয়ে আবার বললেন, আর একটা কথা মিস্টার মির্জা, আমি এই প্রস্তাবটা শুধু ব্যবসায়িক সম্পর্ক আর শক্ত করার জন্য দিচ্ছি না। সন্তানরা কখনো ব্যবসার গুটি নয়। যদি সেরকম ভাবতাম তাহলে আমার ছেলের জীবন নিয়ে কোনো সিদ্ধান্তই নিতাম না। আমি চাই দুই পরিবারের সম্পর্কটা আরও গভীর হোক। আপনার মেয়েটাকে আমি বহুদিন ধরে চিনি। ওকে সবসময়ই আমার ভালো লেগেছে। ওর প্রতি আমার একটা আলাদা স্নেহ আছে। তাই এই প্রস্তাবটা শুধু ব্যবসায় কোনো হিসাব থেকে নয়, একজন বাবা হিসাবে এবং একজন মানুষ হিসেবে ভেবে দিয়েছি। কথাগুলো শুনে আফতাব হোসেনের চোখ দুটো নরম হয়ে এলো। তবু বাবার মন তো শেষবারের মতো নিশ্চিত হতে চাইলেন। আপনার ছেলে কি সত্যি সব জেনে রাজি তো? হ্যাঁ, আজকে তো বলেছেন রাজি, কিন্তু ভবিষ্যতে যদি কোনো দিন আমার মেয়ের অতীত নিয়ে প্রশ্ন তোলে, তখন কি হবে? রাশেদ চৌধুরী এবার এক মুহূর্ত দেরি করলেন না। তাহলে সেটা আমার ছেলের ভুল হবে, কারণ বিয়ের আগে আমি ওকে সবটা জানিয়ে রাজি করিয়েছি। আমার ঘরে বউ হয়ে আসার পর তার অতীত নিয়ে কেউ প্রশ্ন তুলবে, এটা আমি মেনে নেব না। আফতাব হোসেন এবার মাথা নিচু করলেন। চৌধুরী পরিবার বিশাল এক পরিবার, সমাজে তাদের বেশ নামডাকও রয়েছে। তার উপর ব্যবসায়িক ক্ষেত্রেও প্রায় 20 বছরের সম্পর্ক তাদের। এরকম একটা পরিবারে মেয়েটা বউ হয়ে গেলে ভালোই থাকবে। সবচেয়ে বড় কথা, ওই পরিবারের মানুষগুলো যদি ওকে আপন করে ভালোবাসা দিয়ে আঁকলে নেয়, তাহলে হয়তো ধীরে ধীরে নিজের তিক্ত অতীতটাকেও পেছনে ফেলে আসতে পারবে মেয়েটা। সব দিক বিবেচনা করে কয়েক সেকেন্ড নীরব রইলেন আফতাব হোসেন। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন, তাহলে আমারও আপত্তি নেই। রাশেদ চৌধুরীর মুখে সঙ্গে সঙ্গে স্বস্তির ছাপ ফুটে উঠল, যেন এতক্ষণ ধরে বুকের ভেতর আটকে থাকা একটা ভার নেমে গেল। সত্যি বলছেন? আফতাব হোসেন এবং একটু হেসে বললেন, হ্যাঁ সত্যি বলছি। কিছুক্ষণ চুপ করে রইলেন আফতাব হোসেন। চোখের সামনে যেন হঠাৎ মেয়েটার ছোটবেলার মুখটা ভেসে উঠল। সেই ছোট্ট মেয়েটা যে একসময় বাবার আঙুল শক্ত করে ধরে হাঁটত। তার সেই আদরের মেয়েটা নিজের ইচ্ছাতে একদিন একটা জীবন বেছে নিয়েছিল সে। অথচ সে জীবনই শেষ পর্যন্ত তাকে এমনভাবে ভেঙে দিয়ে গেছে, যা একজন বাবার হয়ে আফতাব হোসেন আজও মেনে নিতে পারেন না। সেই অধ্যায়ের কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তবুও আজকের সিদ্ধান্তটা শুধু আবেগ দিয়ে নিতে চান না তিনি। মেয়েটার ভবিষ্যৎটা ভালো হোক, শান্তিতে থাকুক। একজন বাবা হিসেবে এর চেয়ে বেশি আর কী বা চাইতে পারেন? কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে মাথা তুললেন আফতাব হোসেন। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। সামনের মানুষটার মুখেও এবার স্বস্তির ছাপ স্পষ্ট। রাশেদ চৌধুরী বললেন, তাহলে কবে পরিবার নিয়ে আসবো? আফতাব হোসেন কফির কাপটা হাতে তুলে নিলেন। কফি ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তবুও তাতে আর চুমুক দিলেন না। শুধু কাপটা হাতের মুঠোয় ধরে শান্ত গলায় বললেন, আপনি আপনার সময় করে একদিন আপনার পরিবারকে নিয়ে আসুন। সবাই একসঙ্গে বসি। বাকি কথাগুলো সামনাসামনি হবে। একটু থেমে মৃদু হেসে যোগ করলেন, তারপর না হয় দুই পরিবার মিলে দিন তারিখ ঠিক করে ফেলব। রাশেদ চৌধুরী এবার যেন বুক ভরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে কথা পাকা। আফতাব হোসেনের ঠোঁটের কোণের হাসিটা আরও একটু গভীর হলো। তিনি হাত বাড়িয়ে দিলেন, হ্যাঁ, কথা দিলাম বিয়ে হবে। আর আমি কথার খেলাপ করি না, এটা নিশ্চয় জানেন। রাশেদ চৌধুরী মুচকি হেসে আফতাব হোসেনের হাতটা শক্ত করে ধরে ফেললেন। সেই মুহূর্তে আফতাব হোসেনের চোখে কোনো ব্যবসায়িক হিসাব ছিল না। ছিল না দুই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক কিংবা ভবিষ্যৎ কোনো লাভ করতেই সম্ভব ভাবনা। ছিল শুধু একজন বাবার স্বস্তি। হয়তো সত্যি তার মেয়ের ভাঙাচোরা জীবনটা একটু একটু করে গুছিয়ে উঠবে। হয়তো এবার মেয়েটা এমন একটা পরিবার পাবে, যেখানে তাকে তার অতীত নিয়ে নয়, বরং মানুষ হিসাবে ভালোবাসা হবে। আর একজন বাবা হিসাবে এর চেয়ে বড় নিশ্চিন্তি আর কী বা হতে পারে?